এই কাহিনী একজন এমন ব্যক্তির যে জীবনের সবচেয়ে বেশি মূল্য একটা জিনিসের জন্য পরিশোধ করেছেন, শো অফ করার পেছনে। ডেভ রামসি একজন অ্যাম্বিশিয়াস এবং তেজি মস্তিষ্কের লোক। রিয়েল এস্টেটে কাজ শুরু করে তিনি বিজনেস লাইফে পা রাখেন, আর জলদি ব্যাংক লোন নিয়ে অনেকগুলো প্রপার্টি কিনে নেন আর কোটি টাকার সম্পত্তি বানিয়ে নেন। কিন্তু একটা বড় ভুল করে ফেলেন তিনি। ভুলে যান আসলে জীবনে বড়লোক হওয়ার মানে শুধু বাইরে থেকে দেখানো বড়লোক নয়, বরং ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি থেকে আসে। তিনি বাড়ি, গাড়ি, ফার্নিচার সবকিছু লোন নিয়েছিলেন, কারণ ইনকাম আসছিল। তিনি ভাবছিলেন ঝুঁকি নেওয়াই যায়। এরপর আসে ওই দিন যখন তার সমস্ত ইএমআই একসাথে তাকে সমস্যায় ফেলে দেয়। তার বিজনেসের সমস্ত কিছু কোলাপস করে যায়। এত বছরের পরিশ্রম, এত মেহনত, সবকিছু একেবারে বরবাদ। ব্যাংক তার বাড়িটা নিলাম করে আর গাড়িটা ফাইন্যান্স কোম্পানি বাজেয়াপ্ত করে। তার ওয়াইফ তার বাচ্চাকে নিয়ে আলাদা থাকতে শুরু করে। এক কথায় তিনি পুরো জিরোতে পৌঁছে যান। একজন লোক যে একটা সময় নিজেকে মিলিয়নিয়ার ভাবত, সে এখন বাচ্চাদের স্কুল ফিস দেওয়ার মতো অবস্থায় ছিল না। কিন্তু এখানেই কাহিনী শেষ না, বরঞ্চ এখানে শুরু হয় দ্য টোটাল মানি মেক ওভার এর আসল শুরু। লেখক শান্ত হয়ে বসে নিজেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেন, আমি কি ভুল করেছিলাম? আর এরপর থেকে শুরু হয় এক গভীর গবেষণা। ফাইন্যান্সিয়াল গ্রুপিং, ধর্মীয় প্রিন্সিপাল, বিহেভিয়ারাল ইকোনমিক্স, তিনি সমস্ত কিছু পড়ে ফেলেন। তিনি বুঝতে শুরু করেন মানুষ ঋণ এই জন্য নেয় কেননা তারা ধনী হতে নয়, বরঞ্চ নিজেকে দ্রুত ধনী হিসাবে দেখানোর জন্য সবার সামনে দেখাতে চায়। ডেভ নিজের অনুভব এবং এই রিসার্চটাকে মিলিয়ে তৈরি করেন একটা এমন স্টেপ বাই স্টেপ সিস্টেম, যার মাধ্যমে তিনি নিজে উপরে উঠেন এবং এরপর লাখ লাখ মানুষকে আর্থিক স্বাধীনতা অর্জনের পথ দেখান। আজকে আমেরিকাতে লাখ লাখ মানুষ ডেভ রামসির সাথে তার শেখানো 7টি বেবি স্টেপকে ফলো করে ফাইন্যান্সিয়ালি ফ্রি হয়ে উঠছে। যদি লেখক নিজে এই বরবাদের থেকে বের হয়ে আসতে পারেন, তবে বিশ্বাস করুন আপনিও বের হতে পারবেন। কিন্তু এর জন্য মাইন্ডসেট পাল্টাতে হবে। শো অফ করা থেকে সরে ডিসিপ্লিনের দিকে এগোতে হবে। কারণ ব্যাংক ব্যালেন্স দেখা যায় না, কিন্তু লাইফ বানিয়ে দিতে পারে। কিন্তু শো অফ শুধু কয়েক মুহূর্তের জন্য স্যাটিসফ্যাকশন দেয়, যা পরবর্তীতে গিয়ে বরবাদ করে দেয়। আজকের ভিডিওটি শুধু একটা বুক সামারি নয়, এটা জেগে ওঠার জন্য অ্যালার্মের মতো। এটা ওই লোকেদের জন্য যারা প্রতি মাসে স্যালারি আসার সাথে সাথে জিরোতে পৌঁছে যায়। এটা তাদের জন্য যারা চিন্তা করে ইএমআই, ক্রেডিট কার্ড লাইফের অংশ। এটা ওই সবার জন্য যারা ফাইন্যান্সিয়াল ফ্রিডম এর স্বপ্ন দেখেন কিন্তু রাস্তা জানেন না। আপনি কি কখনো ভেবে দেখেছেন সারাদিন পরিশ্রম করার পরও আপনার হাতে বাঁচে কি? সারা মাসের ইএমআই, বাসা ভাড়া, বিল এবং অন্যান্য খরচ, এর মধ্যে সব হারিয়ে যায়। আর বাইরে থাকে শুধু ক্লান্তি এবং একাকিত্ব। আপনি তাকে দেখেন একটা নতুন মোবাইলের সাথে, কিন্তু ভেতর থেকে অসহায় এমন একজন ব্যক্তি যে অন্যকে ইমপ্রেস করার চক্কর উপরে নিজেকে বন্ধক রেখেছে। হয়তো আপনার কাছে ব্র্যান্ডের জুতা আছে, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ব্যালেন্স জিরো। কখনো কখনো এমন হয় পুরো জীবনই এই চক্করে পার হয়ে যায়। কাজ করো, খরচ করো, ঋণ শোধ করো, আর এরপর আবার তাই করো। যদি এগুলো শুনে মন ভারী হয়, তবে বিশ্বাস করুন আপনি একা নন। দুনিয়াতে কোটি কোটি মানুষ এই জালে ফেসে আছে। আর একটা সময় লেখক নিজেও ফেসেছিলেন আপনার মতোই। এরপর সে নিজের জীবনকে পুরোপুরি পাল্টে দেয়। দ্য টোটাল মানি মেক ওভার এর 7টি লেসন থেকে, যা আপনি এই ভিডিওটিতে সামনে শিখতে যাচ্ছেন। যদি আপনি জীবনে একটা আসল পরিবর্তন আনতে চান, তবে ভিডিওটি মন দিয়ে দেখুন। কারণ এখন আমরা কথা বলবো ওই 7টি সরল বেবি স্টেপের ব্যাপারে, যেগুলো যে কোনো সাধারণ মানুষকে ঋণ থেকে স্বাধীনতা পর্যন্ত এবং স্বাধীনতা থেকে আসল সম্পত্তি পর্যন্ত নিয়ে যেতে পারে। স্টেপ নাম্বার 1, ইমার্জেন্সি ফান্ড। লেখক ডেভ রামসি বলেন, ওয়েন ইউ ডু নট হ্যাভ অ্যান ইমার্জেন্সি ফান্ড, এভরিথিং বিকাম অ্যান ইমার্জেন্সি। যখন আপনি একটা আপৎকালীন ফান্ড রাখেন না, তখন সবকিছু আপৎকালীন হয়ে যায়। একবার ভেবে দেখুন, রাতের বেলা আপনার ফ্যামিলির কারো শরীর খারাপ হলো কিংবা কারো বাইক অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তখন আপনার কাছে 10,000 টাকাও যদি না থাকে, তবে দুনিয়ার কোনো লাক্সারি আর শো অফের জিনিস আপনার কাজে আসবে না। এজন্য সর্বপ্রথম কাজ, একটা ইমার্জেন্সি ফান্ড তৈরি করুন। 70,000 থেকে 1 লাখের একটা ফান্ড তৈরি করুন। স্টেপটা শুনতে এবং দেখতে অনেক ছোট মনে হয়, কিন্তু আসলে এটাই ফাউন্ডেশন ফাইন্যান্সিয়াল ফ্রিডমের। যদি আপনার জীবনে একটা ছোটোখাটো আনএক্সপেক্টেড খরচও আপনাকে ঋণ নিতে বাধ্য করে, তবে আপনি একটা জেলে বসবাস করছেন। শুধুমাত্র শো অফ করার স্বাধীনতার সাথে আপনি বসবাস করছেন। লেখক উল্লেখ করেন, যখন তিনি ঋণের মধ্যে ডুবেছিলেন, তখন একদিন তার গাড়ির সামনেটা ভেঙে যায়। খরচ ছিল $1,200, প্রায় 1 লাখ টাকা। কিন্তু ওই টাকা তার কাছে ছিল না। তাকে পুনরায় ক্রেডিট কার্ডের ব্যবহার করতে হয়। তিনি বলেন, আমার ভালো ইনকাম আছে, কিন্তু কোনো আর্জেন্ট খরচ চালানোর মতো টাকা নেই। আর আমি মাসে এনে মাসে খাওয়া অবস্থায় চলছিলাম। আসুন একে বাংলাদেশের কনটেক্সে বোঝার চেষ্টা করি। মনে করুন আপনি জব করছেন, ইএমআই চলছে, আর সামান্য কিছু সেভিং আছে। এরপর একদিন আপনার ফ্যামিলিতে একজন হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। হাসপাতালের বিল আসলো 15,000, কিন্তু হাতে 1500 নেই। এখন অপশন কি? ঋণ নেওয়া, ক্রেডিট কার্ড,
বা ঘরে থাকা কোনো গোল্ডের জিনিস বন্ধক দেয়া, আর এখান থেকেই আপনি পুনরায় ঋণের জালে ফাঁসতে থাকেন। লেখক বলেন, ইমার্জেন্সির জন্য লোন নেওয়া উচিত না, ইমার্জেন্সির জন্য ফান্ড থাকা উচিত। 28 বছর বয়সে একজন সেলস এক্সিকিউটিভ ছিল। তার প্রতি মাসে বেতন 90% খরচ হয়ে যেত। ভাড়া, ঋণের কিস্তি, পেট্রোল, বিয়ে শাদীর খরচা আর সাপ্তাহিক ঘোরাফেরায়। একদিন অফিস থেকে ফেরার সময় তার বাইক পিছলে যায়, পায়ে ফ্র্যাকচার হয়, হাসপাতালে অ্যাডমিশন, ডাক্তারের বিল, প্লাস্টার, সবকিছু মিলিয়ে 1 লাখ টাকা খরচ। বাড়ির লোকজন জিজ্ঞেস করে, তোমার কাছে টাকা আছে নাকি? সে উত্তর দেয়, না, ক্রেডিট কার্ড থেকে তুলে নাও। আর এখান থেকেই রবির ডাউনহিল জার্নি শুরু হয়ে যায়। আগে থেকেই ইএমআই চালু ছিল, আর এর উপর এখন ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট, স্ট্রেস, টেনশন এবং অভাব। এখন রবি বলে, যদি আমি 1 লাখের ইমার্জেন্সি ফান্ড রাখতাম কতই না ভালো হতো, তবে লাইফ এত মুশকিল হতো না। মনে রাখবেন, ইমার্জেন্সি ফান্ড প্রস্তুত করা বেওকুফি নয়, বরঞ্চ বুদ্ধিমত্তা। কারণ জীবনে সব সময় ভালো কিছু হয় না, কখনো কখনো ঝড়ঝাপটাও আসে, আর তখন আপনার ইমার্জেন্সি ফান্ড আপনাকে অনেক বিপদ থেকে বাঁচাতে পারে। এবারে আমরা কথা বলবো ওই স্টেপের যা আপনার সবচেয়ে বড় শেকড় ভেঙে দিতে পারে। স্টেপ 2, পে অল ইউর লোনস। সমস্ত ঋণ শোধ করে দিন। ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত ঋণের স্নোবল ইফেক্ট। লেখক বলেন, ইএমআইতে লাইফ কাটানো মডার্ন ডে স্লেভারি। এখন সময় এসে গেছে এর থেকে স্বাধীন হওয়ার। লেখক বলেন, ঋণ শুধু একটা নাম্বার নয়, এটা একটা মানসিক প্রেসার, একটা একাকিত্ব আর একটা ভবিষ্যতের বাধা হয়। দেউলিয়া হওয়ার পর তিনি যখন জীবনকে দ্বিতীয়বার সাজান, তখন তিনি একটা সিম্পল ফিলোসফি ব্যবহার করেন। ছোট ঋণগুলোকে প্রথমে শেষ করুন, আর এরপর বড় ঋণগুলোর উপর হামলা করা। একে বলা হয় ডেট স্নোবল মেথড। এখন আমি আপনাকে বলি একজন বাংলাদেশি বা ইন্ডিয়ান মিডল ক্লাসের রিয়ালিটি। আজকের দিনে একজন মিডল ক্লাস ব্যক্তির ক্রেডিট কার্ডে 1,20,000 টাকা ব্যালেন্স, 5 লাখ টাকার পার্সোনাল লোন, 12 লাখ টাকার কার লোন, 40 লাখ টাকার হোম লোন, আর তার উপর ইএমআই এর ইমার্জেন্সি। প্রতি মাসে স্যালারি আসে আর ইএমআইতেই চলে যায়। বাচ্চার ফিস, মা বাবার ওষুধ, নিজের স্বপ্ন, সবকিছু পেন্ডিং। আর এই সাইকেল কখনো ভাঙে না যতক্ষণ না আপনি কদম তোলেন। এখন আপনাকে একটা স্টোরি শোনাই। স্টোরিটা প্রিয়াঙ্কা নামে একজনের। সে ইএমআইতে বাধা ছিল। প্রিয়াঙ্কা 33 বছর বয়সী একজন ওয়ার্কিং মাদার। তার বেতন ভালো ছিল, ডিসেন্ট লাইফ ছিল, কিন্তু 3 লাখের ক্রেডিট কার্ড বিল, 8 লাখের পার্সোনাল লোন, 45 লাখ টাকার ফ্ল্যাট লোন, সব মিলিয়ে প্রতি মাসে 47,000 টাকার ইএমআই। একদিন তার বাচ্চা বলে, মাম্মি, আমার বন্ধুরা সাইকেল কিনেছে, আমাকেও কি একটা দেবে? প্রিয়াঙ্কার উত্তর ছিল, কেন? বাকিটা তো আপনি বুঝতে পারছেন। সে লেখকের 7টি স্টেপের সাথে এরপর জুড়ে যান। সর্বপ্রথম ক্রেডিট কার্ডের সবচেয়ে ছোট বিল পরিশোধ করেন, আর এরপর পরবর্তী লোনের উপর হামলা বলেন। প্রতি লোনের পরে যে ইএমআই বাঁচত তা পরবর্তী লোনে লাগিয়ে দিত। 4 বছরে সে ঋণমুক্ত হয়ে যায়। এখন সে তার বাচ্চাকে শুধু সাইকেল নয়, স্বাধীনতা দিতে পারে। এখন আমরা বোঝার চেষ্টা করব কিভাবে ঋণের স্নোবল কাজ করে। সর্বপ্রথম সমস্ত ঋণগুলোর লিস্ট বানান। অ্যামাউন্ট, ইন্টারেস্ট রেট, মাসিক ইএমআই, সবকিছু এখানে ভালোভাবে বুঝবেন। প্রথমত লোনকে অ্যাসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করুন, সবচেয়ে ছোট থেকে সবচেয়ে বড়, শুধু অ্যামাউন্টের হিসেবে। নাম্বার 2, মিনিমাম ইএমআই সবগুলোতে দিতে থাকুন, কিন্তু সবচেয়ে ছোট লোনটির উপর এক্সট্রা জোর লাগান। নাম্বার 3, যখনই এটা শেষ হবে এর ইএমআই আর এক্সট্রা এনার্জি দিয়ে দ্বিতীয় ছোট লোনটির উপর লেগে যান। এভাবে মোমেন্টাম তৈরি হতে থাকবে, কনফিডেন্স বাড়তে থাকবে এবং লোন কমতে থাকবে। একে বলে স্নোবল ইফেক্ট। লেখক বলেন, লোন শোধ করার ব্যাপারে অনেক বড় একটা মিথ আছে।